আচ্ছা, তো একটু আগে তোমরা রিয়েল নাম্বার পড়ছো, তাহলে রিয়েল নাম্বারের পার্টটা যেটা ওটা বাদ দিলে বাকি যেটা থাকে এটাই কি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সো এইটা আসলে আসছে কোথা থেকে সেটা আমি একটু আগে এক্সপ্লেইন করি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, রুট ওভার 4 যদি বলি এটার ভ্যালু কত? 2। রুট 16 যদি বলি 4। এবার যদি বলি রুট ওভার -4, যদি বলি রুট ওভার -16, তাহলে রুটের মধ্যে নেগেটিভ কোনো সংখ্যার ক্ষেত্রে বর্গমূল আমরা কি করতে পারি না, ডিফাইন করতে পারি না, বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজটা করি, আমাদের খুবই মহামান্য একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি কি করছেন, রুট ওভার -1কে আই ধরে নিছে। কেন আই ধরে নিছে? এটার বাস্তবে অস্তিত্ব নাই। উনি বলছে যে ঠিক আছে আমি কল্পনাই ধরলাম এটাকে। ধরো তুমি বাস্তবে যেটা তোমার একটা স্বপ্ন পূরণ করতে পারছো না, মাঝে মধ্যে স্বপ্নে দেখা মানে কি, ওটা কোথায় পাইলা? স্বপ্নে, তাই না? কল্পনাই। তো কল্পনায় দেখছো যে তুমি একটা ফেরারিতে চড়ে ঘুরতেছো, তাই না? তো এরকম সেও একটা কাল্পনিক একটা সংখ্যা রুট ওভার -1কে ধরে নিছে। তাহলে সে রুট ওভার -1কে অ্যাকচুয়ালি ধরছে হচ্ছে আই। এই আই কথাটা আসছে ইমাজিনারি যে প্রথম অক্ষর আই, সেখান থেকে এই রুট ওভার -1কে আই ধরে নেওয়া হয়েছে। এখন তোমাকে যদি আমি বলি রুট ওভার -4, তাহলে এটাকে তুমি কত লিখতে পারো? রুট 4 ইন্টু রুট -1। রুট 4 মানে কি 2, রুট -1 মানে কি আই। আবার রুট 16কে এখন কত লেখা যায়? তাহলে এটা কি 16কে রুট করলে 4i। তার মানে এখন যত এরকম সংখ্যা আছে সবাইকে আমি কি করতে পারতেছি, প্রকাশ করতে পারতেছি না? তো এই যে সংখ্যার জগতে প্রবেশ করলাম, এটা হলো অবাস্তব সংখ্যা। কি সংখ্যা? অবাস্তব। এই যে এই সংখ্যাটা একটা কি সংখ্যা? এটা একটা অবাস্তব সংখ্যা, ঠিক আছে? এখন যদি একটা সংখ্যার মধ্যে বাস্তব এবং অবাস্তব দুইটা অংশই বর্তমান থাকে, প্রেজেন্ট থাকে, ওই সংখ্যাটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। দ্যাট মিনস যদি এরকম হয় একটা সংখ্যা, এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। কী দিয়ে প্রকাশ করা হয়? জেড সমান, যদি আমি এরকম বলি 2 + 3i, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর এটা হচ্ছে আমার কি ইমাজিনারি পার্ট। তো এখানে এই রিয়েল পার্টের মানটা কত? রিয়েল পার্টের মানটা হচ্ছে 2, আর ইমাজিনারি পার্টের মানটা কত? আই তো এক একক, তাই না? কাল্পনিক এক হচ্ছে কত? আই। তার সাথে গুণাকার আছে কত? 3। তার মানে ওইটার যে কাল্পনিক অংশটা, অবাস্তব যে অংশটা, ওই অংশটার মান কত এখানে? 3 একক। কত একক? 3 একক। তার মানে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় এইভাবে, এই যে রিয়েল অফ জেড, এটাকে আরই অফ জেড এভাবে লেখা হয়, আরই অফ জেড। এটা কত? 2। আর এই যে ইমাজিনারি যে অংশটা, তার মানটা কত? 3 না? এটাকে লেখা হয় আই এম অফ জেড। কি লেখা হয়? আই এম অফ জেড। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার? তাহলে হচ্ছে রিয়েল অফ জেড, এটা হচ্ছে ইমাজিনারি জেড। ওকে, টুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে তার মানে একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। জেড হচ্ছে কি পুরাটা একটা কি, এই পুরোটা হচ্ছে মিলে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। মানে এটাই হচ্ছে আমার সেই কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? এটাকে এরকম জেড দিয়ে প্রকাশ করা হয়।
এখন যদি নাম্বার 1, যদি আমি বলি z সমান a প্লাস ib আকারের একটা সংখ্যা, তো যদি a সমান 0 হয়, তো a সমান 0 হওয়া মানে কি? রিয়েল পার্টটা থাকলো না, তাহলে পুরো যে সংখ্যাটা থাকলো এটা পিওরলি ইমাজিনারি। পিওরলি কি? ইমাজিনারি। তাহলে এই সংখ্যাটাকে তখন বলা হয় পিওর ইমাজিনারি। আর যদি b সমান 0 হয় তখন কি আর ইমাজিনারি পার্টটা থাকে? শুধু কি থাকে? a থাকে। তাহলে তখন এটাকে বলা হয় পিওর রিয়েল বা অনলি রিয়েল। পিওর রিয়েল বা শুধু রিয়েল বললেও চলে। বুঝা গেছে আমার কথা? ওকে, এখন নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে, এটুকু উঠানো হয়েছে না? ঠিক আছে, ওঠা সমস্যা। অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কি জিনিস? ধরো z সমান যদি a প্লাস ib হয়, তাহলে z এর অনুবন্ধী জটিল সংখ্যা, এটাকে যদি আমরা z বার বলি, z কি বলি? বার, তাহলে এটা কি হবে? a মাইনাস ib। মানে আয়ের আগে চিহ্নটা জাস্ট বিপরীত, আয়ের আগে, মনে রাখবা আয়ের আগে। তাহলে তোমাকে আমি যদি বলি, ধরো নাম্বার 1 z ইজ ইকুয়ালস টু 2 মাইনাস i, তাহলে z বার কত হবে বলো তো? 2 প্লাস i, তাই না? আচ্ছা, এবার আসো, ধরো z সমান আমি বললাম মাইনাস i মাইনাস 2, তাহলে z বার সমান কত হবে? মাইনাস i প্লাস 2, তাই না? কড, নগদ কড খেয়ে যাওয়া। মাইনাস i প্লাস 2 না, মাঝখানে কি সেটা আমার ডাজেন্ট ম্যাটার। মাঝখানের চিহ্ন এখানে প্লাস মাইনাস না, চিহ্ন হলো আয়ের আগে। কার চিহ্ন? এখানে আয়ের আগে কি আছে? মাইনাস আছে, তাহলে এটা কত হবে? প্লাস হবে। আর এখানে যা আছে তাই থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তাহলে আর ভুল হবে? ওকে, এবার আমরা একটু দেখব a প্লাস ib আকারে প্রকাশ। ঠিক আছে, তো আমি তোমাকে বললাম যে z সমান তাহলে আমাকে যদি এখান থেকে এই মানগুলো বের করতে হয়, তাহলে এটা কী আকারে নিতে হবে? a প্লাস ib আকারে নিতে হবে না? কী আকারে নিতে হবে? a প্লাস ib আকারে নিতে হবে। বুঝতে পারছো? সো সেটা কীভাবে সম্ভব? দেখো আমাদের এখানে সমাধানে যাই। এটা তো যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, কোনো জটিল সংখ্যা যদি এরকম কী আকারে থাকে? ভগ্নাংশ আকারে থাকে, তাহলে মনে রাখবো অলওয়েজ নিচে যেটা থাকবে, কোথায়? নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে, কি দিয়ে? অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে নিচে কত আছে? 1 মাইনাস i, তাহলে এর অনুবন্ধী কত? 1 প্লাস i, তাহলে 1 প্লাস i দিয়ে নিচেও গুণ দিলাম, উপরেও গুণ দিলাম। গুণ দিলে কি হবে দেখো,
উপরে কত হচ্ছে, উপরে গুণের নিয়ম কি, 2 দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ দিবা, তাহলে 2 + 2i, তারপরে প্লাস i প্লাস হচ্ছে i স্কোয়ার, আর এখানে a + b × a - b, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে উপরে কত হচ্ছে, উপরে দেখো 2 + 3i, i স্কোয়ার মানে কি বলো তো, i সমান ছিল কত, √−1 না, তাহলে i স্কোয়ার কত হবে -1, i স্কোয়ার হচ্ছে -1। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এখন এই যে দেখো এখানে i স্কোয়ারের জায়গায় তাহলে তুমি কত লিখতে পারো -1, আবার এখানেও 1 স্কোয়ার মানে 1 মাইনাস i স্কোয়ার মানে কি -1। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাসনিয়া বুঝছো? এখন উপরে কত হচ্ছে দেখো, 2 - 1 কত, 1 প্লাস কত 3i, আর নিচে দেখো 1 + 1 কত 2। এখন এই 2কে সেপারেট করে দাও, তাহলে সেপারেট করলে কত আসতেছে 1/2 প্লাস হচ্ছে 3/2i। তাহলে এখানে রিয়েল পার্টের ভ্যালুটা কত 1/2, আর ইমাজিনারি পার্টের ভ্যালুটা কত 3/2। এই দুটেই কি আমার রিয়েল অফ জেড আর ইমাজিনারি অফ জেড। নাও আমাদের রিয়েল অফ জেড, তাহলে এটাকে লেখা হয় এইভাবে, অতএব আর ই অফ জেড এটা কত হবে হাফ, আর আই এম অফ জেড এটা কত হবে 3/2। ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড। কঠিন লাগতেছে কি? একটা অংশ খুবই ইজি, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এগুলো খুবই ইজি। তোমাদের ম্যাথের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স বা মানে কি বলবো, মানে প্যারাদায়ক চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন সোজা, আর সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে স্থিতিবিদ্যা। এটা বাদে বাকি সব চ্যাপ্টার ইজি, জাস্ট একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তোরা যখন এই যে সব বান্দরগুলো এক জায়গায় থাকোস, ক্লাসে তো খালি কা 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 করতে থাকোস, মানে মনে হয় যে সব এখানে মাছের বাজার বসাইছস। দেখ, ক্লাস যদি মনোযোগ দিয়ে বুঝোস, ক্লাসে প্রত্যেকটা জিনিস ভালো মতো বুঝতে পারবি, খালি মনোযোগ দিতে হবে। সব সোজা, ম্যাথ কঠিন কিছু নেই, ম্যাথে কঠিন কিচ্ছু নাই, ঠিক আছে? মনে হয়েছে? তাদের ওঠো। ওকে, সো এখন আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে আয়ের ঘাত। কার ঘাত? আয়ের ঘাত। ঘাত মানে কি? পাওয়ার। কার পাওয়ার? আই। আই মানে কি? √ওভার হচ্ছে -1, তাই না? √ওভার -1। তাহলে বলো তো আই স্কোয়ার সমান কত হবে? -1। আই কিউব সমান কত হবে? তাহলে আই স্কোয়ার মানে কি? -1 ইন্টু কত? আই, -i। i⁴ কত? সরি এখান থেকে কি বুঝলা? আয়ের পাওয়ার যদি এরকম ক্রমান্বয়ে বাড়তে থাকে, আয়ের পাওয়ার যখন 1 এটা আই, আয়ের পাওয়ার যখন 2 1 -1, আয়ের পাওয়ার যখন 3 -i, আবার যখন 4 1 ব্যাক করছে। এবার যদি তুমি i⁵ লিখো, তাহলে এটাকে তুমি কত লিখতে পারো? i⁴ ইন্টু আই। i⁴ তো তোমার 1, তাহলে থাকবে কত? শুধু আই থাকবে। তাহলে i⁴ বললে 4 ইন্টু আই স্কোয়ার, i⁴ তো 1, আই স্কোয়ার কত? আবার সেই -1, সিকোয়েন্সটা আবার ব্যাক করলো না? আবার i⁴ কত হবে? -i, 8 কত হবে? আবার
1 হবে। তার মানে i এর পাওয়ার 4 এর গুণিতকের থেকে, 4 এর গুণিতকের থেকে যত বেশি ওটাই আমার থাকবে। মানেটা কি? মানে হলো i টু দি পাওয়ার যদি কখনো 4n হয়, 4 এর গুণিতক হয়, তাহলে এটার মান কত হবে? 1 হবে। দেখো i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 4 1 হচ্ছে, 8 কত হচ্ছে? 1 হচ্ছে, 12 কত হবে? 1, 16 কত হবে? 1, 20 কত হবে? 1। তাহলে i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাহলে ভ্যালু কত হবে? 1। এরপরে 4n প্লাস 1 যদি হয় তাহলে এটা কত হবে? এই যে 4 এর গুণিতকের থেকে কত বেশি? 1 বেশি, তাহলে i এর ওই পাওয়ারটাই থেকে যাবে, মানে i টু দি পাওয়ার 1। সো এটা বেসিক্যালি কত হবে? i এর পাওয়ার যদি 4 এর গুণিতকের থেকে 2 বেশি হয় তাহলে i এর ওই পাওয়ার 2 থাকবে, 4n পর্যন্ত গায়েব হয়ে যাবে। 4n পর্যন্ত কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। তাহলে i স্কোয়ার মানে কত আবার? -1। i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটা কত হবে? i কিউব হবে। এটা আবার কত? -i। আবার যদি 4n প্লাস 4 হয় তো এটা তো বেসিক্যালি কি 4 এর গুণিতকই, তাই না? তাহলে আবার এটা ব্যাক করে কত চলে আসবে? 1 চলে আসবে। তাহলে আমি একটা কোশ্চেন দিই, পড়াইলাম এক জিনিস, দিব আর এক জিনিস। বল এটা মান কত? গেল তো? ওই বেটা ওই কি করছিস? ক্যালকুলেটর কেন? আচ্ছা দেখো, ক্যালকুলেটর নিবা, কেউ মনে করবে এটা মনে হয় সম্ভব না, বাট দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল? পুরোটা চেক করার দরকার আছে? জাস্ট কোনটা চেক করতে হয়? লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরোটাই কত দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা বিভাজ্য। তো লাস্ট 2 ডিজিট এখানে কত? 21। তো 21 4 দ্বারা বিভাজ্য যদি করো তাহলে কত হয়? 4 5 20 যোগ 1, তার মানে 4 এর গুণিতকের থেকে কত বেশি? 1 বেশি। তো বেসিক্যালি এটার অ্যান্সার হবে i টু দি পাওয়ার 1। এখন এটা যাই দেখ, পারবা না? যত কিছুই দেখ না কেন, পারবা না? পারবা কি না? ইনশাল্লাহ পারবা। দাও তাহলে একটা করি। ভেরি গুড। এই যে লাস্ট দুইটা, 4 15 60 যোগ 2, 2 এক্সট্রা, তাহলে i স্কোয়ার থাকবে -1। শেষ, কাহিনী খতম। বুঝা গেছে? তুলো তুলো তুলো। এবং সামনে
ওকে, আচ্ছা আয়ের ধারা, ধারা মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি পদগুলা থাকবে। যেমন ধরো এরকম যদি থাকে i⁴ i² কিউব 4, এরকম যদি থাকে না, তো i⁴ এর ভ্যালু কত? i² এর ভ্যালু কত? -1, i³ এর ভ্যালু কত? -i, i4 এর ভ্যালু কত? 1, 1 - 1 i - i কত? কাটা। তার মানে i এর পাওয়ার, কালকে কোনো রিপিট হবে না, বাট এর পরে থেকে হবে, রেকর্ড করছি, রেকর্ড দিয়ে দিব আজকেই। দুইটারই ফার্স্ট লেকচার চলতেছে, বাস্তব সংখ্যাটা শেষ, জটিল সংখ্যা কালকে সেকেন্ড লেকচার। এই যে তাহলে ফার্স্ট লেকচারটা দেখে নিবা ভিডিও, ঠিক আছে? অথবা এখন করো, এখন করো, ক্লাসের মাঝামাঝি তো, এখন বসে করো। কই যাচ্ছ? তাহলে রেকর্ড দেখে নিও, কোনো সমস্যা নেই। রেকর্ড না দেখলে আবার হবে না, তাহলে কিন্তু নেক্সট ক্লাস বুঝবা না রেকর্ড না দেখলে, আগে বলছি, ঠিক আছে? ওকে, দেখো, সো আমরা এখানে দেখলাম যে আয়ের পাওয়ার যদি পরপর 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, আয়ের পাওয়ার পরপর যদি 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এটার মান কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এখন ধরো তুমি এভাবে নিলা, ধরো তোমার মনে হচ্ছে যে এখান থেকে নিচ্ছি তাই 0 হচ্ছে শুরু থেকে, তুমি মাঝখান থেকে খাবলা মাইরা নাও। কই থেকে নিবা? i⁴ মনে করো 19 থেকে নাও, 19, 20, 21, 22, এটাও 0 হবে। দেখো i⁴ মানে কি? 4 এর গুণিতকের থেকে কত বেশি? 3 বেশি, তাহলে i³ এটা, এর মান তো 1 হবে, তাই না? এটা 1 বেশি, i, এটা 2 বেশি, তাহলে কত হবে? i², i³ মানে কি? -i, 1 i, i² মানে কি? -1, 1 1 কাটা, i কাটা। তার মানে পরপর যে কোনো 4টা ক্রমিক পাওয়ার যদি হয়, এর যোগফল কত হবে? 0 হবে। 4টা না হয় যদি 8টা হয়, 4টা করে নিবা, প্রথম 4টা 0, পরের 4টাও কত? 0, 12টা হইলেও 0, 16টা হইলেও 0। আমি কি কথা বুঝাইতে পারছি? নাম্বার 1। নাম্বার 2, যদি শুধু পূর্ণ সংখ্যা না হয়ে যদি ক্রমিক জোড় সংখ্যা হয়, ক্রমিক জোড় সংখ্যা মানে এরকম i⁴ 16, 18, 20, 22, এটাও 0 হবে। ক্রমিক যদি বেজোড় হয়, i⁴ মনে করো 23, 25, 27, 29, এটাও 0 হবে। 4টা করে আয়ের পাওয়ার যদি 4টা করে আসে জোড়াই জোড়াই, তাহলে এটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা বলো দেখি। ভ্যালু কত এটার? আই হবে, বুঝতে পারছো? তাসনিয়া বুঝছো? 1 থেকে শুরু করে 4, 8, 12 পর্যন্ত 0 বাদ, তাহলে শুধু থাকবে কত? i⁴ 13, এটা 4 এর গুণিতকের থেকে কত বেশি? 1 বেশি, তাহলে i⁴ 1 থাকবে, মানে i, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার একটু কঠিন দিই, হ্যাঁ? প্রথমটা কত হবে? প্রথমটা বল, মাঝখানেরটা বল।
দেখো i⁴ 2 থেকে যদি শুরু করো তাহলে 100টা পদ কত পাওয়ার পর্যন্ত যাবে? 1 থেকে 100 গেলে কত হইতো? 4টা করে হইতো, ঠিক আছে? তার মানে 2 থেকে শুরু হলে কত পর্যন্ত যাবে? 101 পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? 101। তাহলে অবশিষ্ট থাকবে কত? i⁴102। 102 মানে কি 4 এর গুণিতক ক্ষেত্রে কত বেশি? 2 বেশি, তার মানে কত? -1। ঠিক আছে, ভেরি গুড। তারপর দেখো 2001, 1 থেকে শুরু করে 2000 পর্যন্ত কি 4 এর গুণিতক, তাহলে থাকবে কত? 2001 শুধু অবশিষ্ট থাকবে। 2001 আবার 4 এর গুণিতক ক্ষেত্রে কত বেশি? 1 বেশি। তাহলে এটার অ্যান্সার কত হবে? তাহলে এরকম এখন যেটাই দেখ না কেন, পারবে না তোমরা? ইনশাআল্লাহ সবাই পারবো, ঠিক আছে? মনে হয় 6টা। গ্রুপে চেক করস নাই? না, কালকে 12টা থেকে একটা বাস্তব সংখ্যা, 1টা থেকে 2টা জটিল সংখ্যা। ওকে, সো এখন আমরা দেখব আর্গন চিত্র। কি চিত্র? আর্গন চিত্র, ঠিক আছে? সো আর্গন চিত্র অ্যাকচুয়ালি কি জিনিস? এই যে জটিল সংখ্যা দেখলাম, এখানে অ্যাকচুয়ালি কয়টা অংশ? 2টা, রিয়েল আর একটা কি ইমাজিনারি। রিয়েল আর একটা কি ইমাজিনারি। সো আমি রিয়েলকে কি যে অ্যাক্সিসে রাখবো, ইমাজিনারিকে একই অ্যাক্সিসে রাখতে পারবো? পারবো না, দুটো ডিফারেন্ট জিনিস না? রিয়েল এক টাইপের জিনিস আর ইমাজিনারি আরেক টাইপের জিনিস। তাহলে এটার জন্য প্রকাশ করার জন্য, মানে একটা জটিল সংখ্যা প্রকাশ করার জন্য, তাহলে আমার কয়টা অক্ষ লাগবে? 2টা অক্ষ লাগবে। কয়টা অক্ষ লাগবে? 2টা অক্ষ লাগবে, ডিফারেন্ট 2টা অক্ষ। তার মানে 1 ডাইমেনশনাল থেকে আমি কত ডাইমেনশনালে চলে গেলাম? 2D। তার মানে কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি একটা 2D নাম্বার সিস্টেম। কি নাম্বার সিস্টেম? 2D। বিফোর দ্যাট রিয়েল নাম্বারে আমরা কত ডি ছিলাম? 1D। শুধুমাত্র একটা অ্যাক্সিসে থাকতাম। শুধুমাত্র কয়টা অ্যাক্সিসে থাকতাম? একটা। বাট কমপ্লেক্স নাম্বারে আমরা কয়টা অ্যাক্সিসে চলে আসবো? 2টা অ্যাক্সিসে চলে আসবো। কয়টা অ্যাক্সিসে চলে আসবো? 2টা। দ্যাটস ওয়াই কমপ্লেক্স নাম্বার ইজ আ 2D নাম্বার সিস্টেম। কতটি? 2D নাম্বার সিস্টেম। সো এটাকে যেই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটার নামই হচ্ছে কি? আর্গন চিত্র। এই চিত্র অ্যাকচুয়ালি কি করা হয়? আমাদের 2টা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস। কি অ্যাক্সিস? আর এটা হলো ওয়াই, এটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? তো তাহলে আমি একটা বাস্তব সংখ্যা, সরি একটা জটিল সংখ্যা জেড এক্স প্লাস আইওয়াই দিয়ে যদি এটাকে প্রকাশ করি, তাহলে এটা আমার কি? রিয়েল পার্ট, এটা হচ্ছে আমার কি? ইমাজিনারি পার্টের ভ্যালু। তাহলে আমি রিয়েল অ্যাক্সিস বরাবর কি রিয়েল পার্টের ভ্যালুকে প্লেস করব, আর ইমাজিনারি এর যে ভ্যালু সেটাকে কোন অ্যাক্সিস বরাবর প্লেস করব? ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? সো যদি আমরা এভাবে প্লেস করি তাহলে আমি জিনিসটা পাই, একটা ফিগার আমরা পাবো। সেই ফিগারের নাম কি? আর্গন ফিগার বা আর্গন চিত্র।
সো বেসিক্যালি আমরা ধরো এই বরাবর নিলাম হচ্ছে এক্স পরিমাণ একটা ডিস্টেন্স, এই বরাবর হচ্ছে ওয়াই পরিমাণ একটা ডিস্টেন্স নিলাম, তাহলে এই যে জটিল সংখ্যাটা পাইলাম জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এই যে এটা হচ্ছে মূলবিন্দু, আমরা এর সাথে এটাকে যদি আমরা যোগ করি, এই যে যোগ করি, তাহলে সরাসরি ডিস্টেন্সটা পাই। তাহলে এই যে এখানে আমরা বেসিক্যালি এই জটিল সংখ্যাটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে মূলবিন্দু থেকে তার যে সরাসরি দূরত্ব, এই দূরত্বটা যে তার যে মান, তার যে কি এর দৈর্ঘ্যটা, এর কি দৈর্ঘ্যটা, এর মান, এটাকে বলা হয় আর, এটাকে কি বলা হয় আর। এই আর এর সূত্র কি? আর এর সূত্র হচ্ছে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে বলা হয় মডুলাস অফ জেড, এটাকে কি বলা হয় মান মানে কি মডুলাস, মান মানে কি মডুলাস। তাহলে মডুলাস অফ জেড এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, এটা কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে জটিল সংখ্যার যে চিত্রটা বা জটিল সংখ্যাটা, এটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, এটাকে বলা হয় তার আর্গুমেন্ট, এটাকে বলা হয় তার কি আর্গুমেন্ট। এই থেটাটা হচ্ছে অসংজ্ঞায়িত আসবে, যদি 1/0 যদি আসে, সরি 1/0 বলছি, হ্যাঁ 1/0 ঠিক আছে, আর্গুমেন্ট অফ জেড। তো এই আর্গুমেন্ট আবার দুই রকমের, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর আরেকটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। তো আমাদের বইতে নর্মালি এটা নিয়ে স্টাডি করা হয়, এটা নিয়ে খুব একটা স্টাডি করা হয় না, তো তারপর আমি দুইটাই শিখাই দিচ্ছি তোমাদেরকে। আর্গুমেন্ট অফ জেড মানে কি? এটা হচ্ছে থেটাটা কার সাথে বলো তো, ধনাত্মক এক্স অক্ষের সাথে। এই থেটার একটা লিমিট আছে প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে। লিমিটটা আসে কিভাবে? যে ধরো তুমি এই একটা পজিশনে দুইভাবে যাইতে পারো, একটা তুমি এভাবেও যাইতে পারো, আরেকটা তুমি কি এভাবে যাইতে পারো। এর মধ্যে শর্টেস্ট কোনটা? শর্টেস্ট কোনটা বলো তো? শর্টেস্ট হচ্ছে এইটা। শর্টেস্ট হচ্ছে কোনটা? এটা। তো প্রিন্সিপাল আর্গুমেন্ট সবসময় শর্টেস্ট যেটা সেটা ফলো করে। কোনটা ফলো করে? শর্টেস্ট যেটা। দ্যাটস ওয়াই এর একটা লিমিট চলে আসে, এখানে এর একটা কি চলে আসে? লিমিট। এই প্রিন্সিপাল আর্গুমেন্টের লিমিট হচ্ছে -পাই লেস দেন থেটা লেস দেন অর ইকুয়ালস টু পাই। এখন এক জায়গায় ইকুয়াল আছে, এক জায়গায় নাই। কেন? কারণ তুমি চিন্তা করো, তুমি যদি পাই পরিমাণ যাও তাহলে কি এই লাইনে চলে আসছো না অলরেডি? তাহলে উল্টা দিক থেকে কি আর এই লাইনে আসার দরকার আছে? তাহলে এক পাশে রাখা হয়েছে, আরেক পাশে রাখা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি পজিটিভ সাইডে রাখছি, নেগেটিভে কেন রাখি নাই? আমি তো নেগেটিভ সাইড দিয়ে ওই লাইনে আসতে পারতাম। কারণ আমরা পজিটিভ জিনিসকে একটু বেশি পছন্দ করি, এই জন্য পজিটিভটা রাখছি, নেগেটিভটা রাখি নাই। বুঝতে পারছো? আর কিছুই না। তো এটা হচ্ছে কার লিমিট? প্রিন্সিপাল আর্গুমেন্ট। কত হবে? -180 এর থেকে বড় হবে, আর 180 এর সমান বা ছোট হবে। মানে হলো সোজা বাংলা কথায় আমরা সবসময় শর্টেস্টটা নিব। কি নিব? শর্টেস্ট। আর জেনারেল আর্গুমেন্ট যেটা, এটা অলওয়েজ মনে রাখবা, প্রিন্সিপাল আর্গুমেন্ট এর সাথে 2n পাই যোগ করে দিবা। এর সাথে কত যোগ করে দিবা? 2n পাই। তাহলে এই আর্গুমেন্টের, প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে কনসেপ্ট কি? শর্টেস্ট যেটা হবে। কোনটা নিব? শর্টেস্ট যেটা। ঠিক আছে? তেমন 4টা চতুর্ভাগে হিসাব করো তো আমরা শিখছি, তাই না? সরলরেখাতে শিখছি না? ওই কনসেপ্টে এখানে আমরা ইউজ করব। দেখো তো, দেখো একটা কোশ্চেন দিই। এটা তোলা হয় না? আচ্ছা তোলা। সারাদিন ক্লাস নেওয়া আসলে অনেক টাফ। আমি চিন্তা করতেছি কালকের কথা।
কালকে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে রোলার। অনেক মন খারাপ করে। এখন বুঝতে শিখছে। ছোটবেলায় এরকম ইয়া হইতো না, কিন্তু এখন n এর মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। মানে এটা দ্বারা বোঝাই কি, ধরো তুমি একটা আর্গুমেন্ট পাইলা হচ্ছে, এটা হলো মনে করো তোমার থেটা, মনে করো এটা হচ্ছে তোমার থেটা। এখন এর সাথে যদি তুমি 2π যোগ করো তাহলে ঘুরে আবার এখানে চলে আসবে না? আবার যদি মানে তুমি ইয়া যোগ করো 4π যোগ করো, আবার ঘুরে এখানে চলে আসবে না? তাহলে বারবার এখানেই আসতে থাকবা। তো এই জন্য এখানে দেওয়া হয়েছে সাথে 2nπ যোগ করলে তুমি বারবার ওইখানে আসতে থাকবা। তো ওইটা হলো জেনারেল টার্ম, বুঝতে পারছো? আর প্রিন্সিপাল মানে কি, শর্টেস্ট যেটা, মানে ছোট যেটা, ক্ষুদ্রতম, এটাকে সবসময় প্রিন্সিপাল বলা হয়, মুখ্য। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেন দিই। তাহলে এর মডুলাস কী হবে বলো তো? মডুলাস অফ জেড, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, বা মডুলাস অফ জেড, যেটাই খুশি একটা বললেই হয়। এটা হবে রুট ওভার, এই যে এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু। তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 1 + 3 রুট ওভার 4, সো দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, মডুলাস গেল। রাইট, এবার আমরা আর্গুমেন্টে যদি যেতে চাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে চিত্রটা আঁকবো। দেখো 1 - √3i, 1 - √3i, তাহলে কোথায় হবে বলো তো? এই যে 1 এদিকে যাবে, 1 এদিকে যাবে, 1 এদিকে হচ্ছে -√3, এই, তাই না? 1 - √3। তাহলে তুমি এই পজিশনে কয়ভাবে যেতে পারো বলো তো? দুইভাবে যেতে পারো। একটা হচ্ছে তুমি এইভাবে যেতে পারো, আরটা তুমি কীভাবে যেতে পারো? তাহলে এর মধ্যে অ্যাকসেপ্টেড কোনটা বলো দেখি? শর্টেস্ট যেটা, সেটা। শর্টেস্ট কোনটা? এটা। তো আমার এই কোণটার মানটা কত হয় পড়ছিলা তোমরা, মনে আছে? এই কোণের মান কত হয়? tan ইনভার্স মডুলাস y/x, এটা হয়, তাই না? এটা হচ্ছে কোণের মানটা, এটা হচ্ছে কি কোণের মান। এখন এটার রোটেশনটা কোন দিকে? ক্লকওয়াইজ না? তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? ক্লকওয়াইজ হলে সামনে একটা কি বসবে? মাইনাস বসবে। তাহলে মাইনাস tan ইনভার্স √3, তাহলে -π/3। তাহলে অতএব মডুলাস অফ জেড কত? 2, আর্গুমেন্ট অফ জেড কত? -π/3। বুঝতে পারছেন? যদি এটা বুঝে থাকো তোমরা আরেকটা করো, এটা করো, এটা করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা করো, তুমি দুইটা করো, দুইটা করো। তোমাদের জটিল সংখ্যা টোটাল আই থিঙ্ক 4টা ক্লাস লাগবে। এক্সামে ফুল আছে? ফুল পুরাটা এত জটিল সংখ্যা দিছে, আর কি দিছে? ম্যাট্রিক্স।
তাহলে সিলেবাস ঠিকই আছে। ক্লাস কিভাবে করে কি ওই ওমেগার ডায়াগ্রাম মুখস্থ করেছে তো ডায়াগ্রাম সমস্যা নেই, আমি বুঝাই বুঝাই করাবো, সমস্যা নেই, যত কম ক্লাসে এটাকে সেটেল করা যায়। এই তো ভাই রেকর্ড করছি মাইক্রোফোন। আচ্ছা আমার একটু পাঠাও খাতায় তুলি, গ্রুপে পাঠানোর দরকার নেই, আমার পার্সোনালি পাঠাই দেবো। মেসেজ দিয়ে রাখিস। মেসেজ দিয়ে পরশুদিন ক্লাস আছে তোমার? প্রথমটা করছো? ওই ভণ্ড ওই কি করস? কি ডেট আছে নাকি? ডেট থাকলে যাইতে পারিস। তোর নাম ভুলে গেছি, তোর নামটা কি? আপন। এটা 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 দিলাম ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার বলো, 1 নাম্বার। জেড তো আর মডুলাস জেড তো সেই 2ই আসে নাকি? আর্গুমেন্ট কত আসবে? থিটা কত আসবে বলো? এটা কোন চতুর্ভাগে? এখানে না, এই যে -1, এটা কি √3। সো তোমার অ্যাকচুয়ালি থিটা কোনটা বলো? এইটা, তাই না? এদিক দিয়ে হবে না, কারণ এদিকে লং হয়। এদিক দিয়ে কি হয়? লং হয়। তাহলে এদিক দিয়ে হইলে কত হবে? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস √3/-1, বুঝছো? তার মানে পাই মাইনাস কত? π/3। সো অ্যান্সার হবে কত? 2π/3। জাস্ট নিয়ে বুঝছো? শোনা ক্লিয়ার? পরেরটা কত হয় বলো? পরেরটা কত হয়? 2 নাম্বারটা, এটাও 2, আর থেটা কত হবে? এটা হচ্ছে রে বন্ড, তোমার ক্লাস আসার কথা? রেকর্ড করছি, রেকর্ড। তাহলে -1 -√3, ঠিক আছে? তাহলে কোন চতুর্ভাগে? এইখানে, তাই না? তো তুমি এদিক দিয়ে যাবা নাকি হচ্ছে এদিক দিয়ে আসবা? নিচ দিয়ে আসবা, তাই না? তো নিচ দিয়ে আসলে কি হয়? -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাহলে আসবে -π প্লাস π/3, সো -2π/3। ঠিক আছে? তো এরকম যেটাই দেখ না কেন, পারবো না এখন? পারবা সবাই? পারবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, আজকের মতো এখানেই ছুটি। না, এটুকু বুঝছো, আমি সবসময় চেষ্টা করি যে যতটুকু পড়াবো ততটুকু যেন তুমি ভালো মতো বুঝো, ঠিক আছে? তোমার খালি পড়ে গেলাম গরুর গাধার মতো। হ্যাঁ